আজ আমি এক্সপ্লেন করব ছোট্ট একটি মেয়ের গল্প, যার নাম পরিমণি। যে স্কুলের ছুটিতে ঘুরতে গেলে বদলে যায় যার জীবন। কেন আর কিভাবে বদলে যায় তার জীবন, আর বদলে যাওয়া জীবনে সে কি কি করতে থাকে, তাই দেখব আজকের এক্সপ্লেন করা মুভি পরিমণিতে, যা সম্প্রতি মুক্তি পেয়েছে। নসিবুর জমিদার বাড়ি, পশ্চিমবঙ্গ। ফোনের রিং শুনে পরি দৌড়ে গিয়ে ফোন রিসিভ করে। ফোনের ওপার থেকে পরীর মাকে চাওয়া হয়। আসলে পরীর মা নীলিমার বান্ধবী পরমা ফোন দিয়েছে, তারা ঘুরতে যাবে বলে। ঘুরতে গিয়ে তারা একটি নদীর পাড়ে দেখা করে। দেখা যায় কালো চাদরে মুখ ঢাকা এক লোক তাদের ফলো করে। নীলিমা আর পরমা কথা বলার সময় পরী একা একা খেলা করতে গিয়ে সে নদীতে একটি পুতুল ভেসে যেতে দেখে সেটি হাতে নিলে সেই চাদর পরা লোক এসে বলে, ওটা তোমার জন্যই, বলে পরীকে একটি চকলেট দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর পরী চকলেট খেতে খেতে চলে যায়। পরীর হাতে পুতুল দেখে নীলিমা সেটি ফেলে দিতে বলে, কিন্তু পরী ফেলতে না চাইলে পরমা বলে, থাক না, বাচ্চা মেয়ে তো, খেলুক, বলে তারা চলে যায়। নীলিমারা হোটেলে চলে আসে। রাতে ঘুমানোর সময় নীলিমা খেয়াল করে পরীর অনেক জ্বর হয়েছে। নীলিমা বাইরে গেলে হোটেলের এক লোক বলে, এত রাতে এখানে কোনো ডক্টর পাওয়া যাবে না, জলপট্টি দিয়ে রাতটা কাটিয়ে নিন। তখনই ভিতর থেকে চিৎকারের আওয়াজ শুনে নীলিমা দৌড়ে গিয়ে দেখে পরী রুমে নেই। নীলিমা বাইরে খুঁজতে গিয়ে খুঁজে না পেয়ে আবারও ঘরে আসলে দেখে পরী বিছানায় বসে অদ্ভুতভাবে হাসছে। নীলিমা পুতুল নিয়ে রাখতে চাইলে পরী চিৎকার করে বলে, দিব না। নীলিমা পরীর বাবা আবিরকে ফোন দিয়ে বলে পরীর অসুস্থতার কারণে তারা বাড়ি ফিরে যাচ্ছে। যাবার সময় নীলিমা পুতুলটাকে রেখে যায়। পরী গাড়িতে এদিক সেদিক তাকিয়ে পুতুলটাকে না দেখে তার মায়ের কাছে জানতে চায়, মা, আমার পুতুলটা কোথায়? নীলিমা বাহানা করে বলে, এই রে, ওটা তো ভুলে হোটেলেই রেখে এসেছি, তোমাকে নতুন একটা কিনে দিব। পরী বলে, না, আমার ওই পুতুলটাই লাগবে, বলে জিদ করতে থাকলে ড্রাইভার তাকে পুতুলটা দিয়ে বলে, তুমি কি এটা খুঁজছো? নীলিমা পুতুলটা দেখে অবাক হলেও কিছুই বলে না। রাতে কাজ করতে করতে আবির বলে, আমাকে কিন্তু কাল সকালেই বের হতে হবে। এটা শুনে নীলিমা বলে, এমন কিছু বলো যেটা আমি জানি না। আবির বলে, তুমি জানো তো, আমার কাজটাই এমন। নীলিমা বলে, আমার না হোক, নিজের মেয়ের প্রতি তো তোমার একটা দায়িত্ব রয়েছে। আবির এসে মেয়ের সাথে কথা বলে। এরপর নীলিমা আর পরী ঘুমিয়ে গেলে আবির কাজ শেষে ওয়াশরুমে গেলে রক্ত দেখে কিছুটা ভয় পেয়ে রুমে এসে নীলিমাকে ডেকে নিয়ে যায় দেখানোর জন্য, কিন্তু তখন সেখানে কিছুই ছিল না। নীলিমা বলে, রাত জেগে কাজ করতে করতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। তখনই পরীকে তাকাতে দেখা যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় পরী স্কুল বাসে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর সে আগুন, মাথার খুলি এসব দেখতে পায়। আর নীলিমা ছাদে কাপড় মেলার সময় নিচে চাদর পেঁচানো সেই লোকটিকে দেখতে পায়। সে ভালো করে দেখার আগেই তার বাড়ির ভাড়াটিয়া তাকে ডাকে। ভাড়াটিয়া তাকে বলে সে তার স্ত্রী রুমাকে নিয়ে হাসপাতালে যাবে। নীলিমা যেন তার ছেলে গোপালকে একটু দেখে রাখে। আসলে রুমা প্রেগনেন্ট, তাই। কথা বলে গিয়ে নীলিমা দেখে সেখানে সেই লোকটি আর নেই। এদিকে ক্লাস টিচার পরীকে প্রশ্ন করলে পরী মাথা নিচু করে থাকে। টিচার বারবার প্রশ্ন করতে থাকলে পরী চোখ বড় বড় করে চিৎকার করে বলে, জানি না। টিচার বলে, তোমার ব্যবহার ঠিক করো, আমাকে তোমার মা বাবার সাথে কথা বলতেই হবে। স্কুল থেকে যাবার পথে গাড়িতে পড়া না পারার জন্য অদ্রিজা নামের একটি মেয়ে পরীকে বুলি করতে থাকলে পরী রেগে তার দিকে তাকালে মেয়েটি ভয় পেয়ে যায়। একটু পরেই অদ্রিজার স্টপেজ আসলে সে নেমে যায়। পরী তার দিকে কেমন যেন ভয়ানকভাবে তাকিয়ে থাকে। আর একটি গাড়ি এসে অদ্রিজাকে ধাক্কা দিয়ে চলে যায়। অদ্রিজা সেখানেই মারা যায়। আর পরী শয়তানি এক হাসি দেয়, কারণ কাজটি সেই করেছে, মানে তার মধ্যে হয়তো কোনো অজানা শক্তি কাজ করছে। পুলিশেরা বলে, একটা বাচ্চা মেয়ে মারা গেল, অথচ কোনো এভিডেন্স নেই, এবারের কেসটা মনে হয় লম্বা হবে। সকালে কথা বলা ভাড়াটিয়া ছেলে গোপালকে রাখতে আসলে পরী তার দিকে ভয়ানকভাবে তাকায়। আর গোপাল তার বাবাকে বলে, আমি এখানে থাকবো না। লোকটি বলে, কেন? পরী তো তোমার বন্ধু, বলে পরীর দিকে তাকালে এবারে পরী স্বাভাবিকভাবেই হাসে। এরপর তারা খেলার সময় গোপাল পরীর পুতুলটি ধরতে নিলে পরী চোখ বড় বড় করে তাকিয়ে গোপালের হাত মুচড়ে দেয়। গোপালের চিৎকার শুনে নীলিমা এসে এসব দেখে পরীকে বকলে পরী মাসুম হয়ে বলে, সরি মা।
রাতে পরি আবারও সেই আগুন, মাথার খুলি আর একটি কাপড়ে পেঁচানো পুতুল দেখতে পায়, আর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর দেখা যায় 10 দিন পর নীলিমার কাজের লোক এসেছে কাজ করতে। নীলিমা বলে, এরকম কামাই করলে তো আমার খুব অসুবিধা হয়ে যায়, তাই না? এরপর নীলিমা গোসলে চলে যায়, আর কাজের লোকটি পরীর রুম মুছতে যায়। সে পরীর পুতুলটি মেঝেতে পড়ে থাকতে দেখে সেটি উঠিয়ে টেবিলে রেখে ঘর মোছা শুরু করে, কিন্তু পুতুলটি পড়ে যায়। সে অবাক হয়ে সেটি তুলে আবারও কাজ শুরু করে, কিন্তু পুতুলটি আবারও পড়ে যায়। এবারে সে পুতুল তুলে দেখে পরীর বিছানার চাদর একা একাই নিচে পড়ে যাচ্ছে, যেন কেউ চাদর ধরে টানছে। সে ভয়ে দৌড়ে রুমের বাইরে এসে পানি খেতে নিলে দেখে চেয়ার একা একাই দুলছে। সে প্রচুর ভয় পেয়ে বাইরে যেতে নিলে দরজায় পরীকে দেখে কোনো রকমে পাশ কাটিয়ে চলে যায়। এরপর পরীর খালা রাজস্বী পরীদের বাড়িতে ঘুরতে আসে। সে পরীর সাথে দেখা করতে তার রুমে গিয়ে দেখে পরী পুতুল দিয়ে খেলছে। রাজস্বী বলে, কি একটা পুতুল দিয়ে খেলছিস, চল আমরা গল্প করি। বলে পুতুলটা নিতে নিলে পরী চিৎকার করে বলে, না, তুমি যাও এখান থেকে। রাজস্বী বাইরে এসে নীলিমাকে বলে, পরী কেমন একটা হয়ে গেছে, কেমন করে যেন তাকায়, খারাপ ব্যবহার করে। নীলিমা বলে, আর বলিস না, বেড়াতে গিয়ে কি এক পুতুল পেয়েছে, ওটা নিয়েই সারাদিন থাকে। সে আবারও বলে, রুমার ডেলিভারি হয়েছে, আমাকে একটু হসপিটালে যেতে হবে, তুই থাক। বলে সে চলে যায়। রাজস্বী গোসলের সময় দেখে কল থেকে কেমন রক্তের মতো লাল রঙের পানি পড়ছে। সে ভয় পেয়ে দ্রুত বাইরে আসলে দেখে পরী দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে পরী ভয়ঙ্কর কণ্ঠে বলে, ভয় পেয়েছো? রাজস্বী বলে, কি বলছিস তুই? পরী বলে, থেকো না, চলে যাও এখান থেকে। আর তার চোখ মুখ এমন দেখায় যেন সে একটা ভূত বা আত্মা। তখনই ডোরবেল বাজলে রাজস্বী দ্রুত দরজা খুলে নীলিমাকে দেখে বলে, দিদি তুই এসেছিস? পরী কেমন যেন করছে। বলে পরীকে দেখাতে গেলে দেখে সেখানে কেউ নেই। এরপর সে বলে, তোদের শাওয়ার থেকে রক্তের মতো লাল পানি বের হচ্ছে। নীলিমা বলে, তুই কি পাগল হয়ে গেছিস? অনেকটা জার্নি করে এসেছিস, রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। দেখা যায় রাতে রুমারা ঘুমিয়ে থাকলে পরী সেখানে গিয়ে নবজাতক বাচ্চাটির দিকে কেমন করে তাকিয়ে থাকে। রুমা তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সেভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে। এরপর আবির বাসায় এসে নীলিমা আর পরীকে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু ঘুরতে গিয়ে নীলিমা আবিরের জায়গায় অন্য কাউকে দেখে। রাতে খেতে বসলে আবিরের অফিস থেকে ফোন আসে, তাকে এক্ষুনি অফিস জয়েন করতে হবে। নীলিমা রাগ করে শুতে চলে যায়। দেখা যায় সেই রাতেই পরী রুমাদের বাসায় আসে। রুমা বলে, কি রে পরী, তুই এত রাতে এখানে? পরী বলে, আন্টি আমাকে খেতে দিবে? রুমা জানতে চায়, কি খাবি? পরী মাংস বললে রুমা বলে, মাংস তো নেই, তুই বস, আমি দেখছি কি আছে। দেখা যায় পরীর সামনে আবারও একই রকম জিনিস ভাসতে থাকে, মনে হয় যেন কোনো তন্ত্রমন্ত্রের মতো। আর পরী শিশুটিকে হাতে তুলে নেয়। রুমা খাবার নিয়ে এসে কিছু একটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে পুলিশ আসলে রুমা প্রচন্ড রেগে বলে, এই ডাইনিটা আমার মেয়েকে খেয়ে ফেলেছে। নীলিমা বলে, আমি জানি তুমি শকে আছো, তাই বলে আমার মেয়েকে এমন বললে আমি তা মেনে নিব না। পুলিশেরাও ভাবে তার বাচ্চা মারা যাওয়ার কারণেই হয়তো সে এমন করছে। পুলিশেরা যাওয়ার আগে নীলিমাকে বলে, ওনারা চলে যাবে, আর এখনই নতুন করে কাউকে ভাড়া দিবেন না। পরী আবারও অসুস্থ হলে ডাক্তার তাকে দেখে বলে, সব তো ঠিকই আছে, বুঝতে পারছি না অসুস্থ কেন হচ্ছে। ডাক্তার রুম থেকে বের হওয়ার সাথে সাথে পরী উঠে বসে, আর রাজস্বীকে দেখে কর্কশ গলায় বলে, তুমি আবারও এখানে এসেছো? বলেছিলাম না চলে যেতে, যাও। রাজস্বী ভয়ে রুম থেকে বেরিয়ে নীলিমাকে বলে, তুই কি এখনো কিছু বুঝতে পারছিস না? ওর চোখ মুখ দিন দিন পাল্টে যাচ্ছে, ও একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে। ওর ডাক্তারি চিকিৎসায় কোনো কাজ হবে না, তুই ওকে কোনো তান্ত্রিক দেখা। এদিকে দেখা যায় হাফ প্যান্ট পরা অদ্ভুত এক লোক হাতে বাক্সপত্র নিয়ে কোথাও যাচ্ছে। পথে এক বাবাকে দেখে হাত পেতে বলে, প্রসাদ হবে? বাবা বলে, মজা করছিস? দেখে তো মনে হচ্ছে শহরের লোক, এটা শহর নয়। লোকটি চলে যায়। নীলিমা বলে, আর সকলের মতো তুইও এসব বিশ্বাস করিস? রাজস্বী বলে, তুই এখন আমার কথা বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবি।
বলে সে চলে যায়। যাওয়ার সময় অদ্ভুত সেই লোকের সাথে রাজস্বীর দেখা হলে সে জানতে পারে এই লোকটি পরীদের বাড়িতেই ভাড়া থাকতে এসেছে। রাজস্বী জানতে চায়, সব জেনে বুঝে এসেছেন তো? লোকটি বলে, কি জানবো? রাজস্বী কিছু না বলেই চলে যায়। লোকটি নীলিমার কাছে এসে বলে, তার নাম এবি, অর্থাৎ অমিত বাদুড়ি, তার নতুন ভাড়াটিয়া। এই বাড়ির কাজের লোক এসে তাকে ঘর দেখিয়ে দেয়। লোকটা তার বাক্স খুললে দেখা যায় এটা আসলে ল্যাপটপের মতো একটা কিছু। এখানেই লেখা সে আসলে ঘোস্ট হান্টার, আর এখানেও সে সেই উদ্দেশ্যেই এসেছে। সে রাতে এই বাড়ির কাজের লোকের কাছে গিয়ে জানতে চায় এই বাড়িতে নাকি একটা দুর্ঘটনা ঘটেছে, তা তুমি কিছু জানো? লোকটি বলে, আমি তখন এই বাড়িতে কাজ করতাম না, তবে গ্রামের লোকেরা বলে ওই শিশুটাকে নাকি পরি নামের ওই মেয়েটি খেয়ে ফেলেছে। এবি বলে, বাইরের লোকের কথা বাদ দাও, ভিতরের খবর দিতে পারবে এমন কেউ কি আছে? লোকটি বলে, চম্পা নামের একজন ওই বাসায় কাজ করত। এই ঘটনা ঘটার আগে নাকি তার সাথেও এমন কিছু ঘটেছে, তাই সে ভয়ে কাজ ছেড়ে দিয়েছে। এবি লোকটিকে টাকা দিয়ে চম্পাকে তার বাসায় কাজ করার কথা বলে নিয়ে আসতে বলে। পরের দিন এবি পুলিশকে ফোন দিয়ে বলে, আমি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কথা বলতে হাসপাতালে যাব, আপনি সেখানেই আসবেন। আমরা বুঝতে পারি এবি পুলিশের সাথে মিলেই কাজ করতে এসেছে। তখনই পরি জানালায় এসে ভারী কণ্ঠে বলে, তুমি এখানে থেকো না, চলে যাও। বলেই সে চলে যায়। হাসপাতালে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এবি পুলিশের কাছে জানতে চায় এর আগে এখানে এমন কোনো ঘটনা ঘটেছে কি। পুলিশ জানায় একটি স্কুলের বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবি জানতে চায় সেই স্কুলের নাম কি। দেখা যায় পরি আর সেই মেয়ে একই স্কুলে পড়তো, তাই পুলিশ স্টেপ নিতে চায়। কিন্তু এবি মানা করে বলে, কিছু জিনিস আইন কানুন মানে না, আমাকে একটু সময় দিন, আমি কেসটা সলভ করে দিব। এরপর চম্পার কাছে রুমাদের ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে চম্পা বলেন, ওটাকে দুর্ঘটনা বলবেন না, বাচ্চাটাকে তো ওই পরী খেয়ে ফেলেছে। এবি জানতে চায়, তুমি দেখেছো? চম্পা না বলে বলে, আসলে আমি এই বাড়িতে আগে কাজ করতাম, আমার সাথেও এমন হয়েছে। ভয়ে তো আমার কলিজা হাতে চলে এসেছিল, তারপর থেকে আমি আর এই বাড়িতে কাজ করতে আসিনি। পরী লাফ দিয়ে কুয়োয় পড়ে যায়। এমন স্বপ্ন দেখে নীলিমার ঘুম ভেঙে গেলে নীলিমা দেখে পরী বিছানায় নেই। নীলিমা পরীকে খুঁজতে গেলে দেখে পরী পুতুল হাতে ডাইনিং এ দাঁড়িয়ে আছে। নীলিমা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুই এত রাতে এখানে কি করছিস? পরী বলে, ওর তো গরম লাগছিল, তাই আমরা হাঁটতে বের হয়েছিলাম, বলে সে রুমে চলে যায়। নীলিমা চিন্তায় পড়ে যায়। সে গুগলে সার্চ করে কেন বাচ্চারা এমন করতে পারে, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট পায় না। পরের দিন পরই স্কুলে যাওয়ার সময় চা স্টলে বসে থাকা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, তাকাস না তাকাস না, আবার কি করে বসবে। সেখানে বসে থাকা এবি তাদের কাছে জানতে চায় কি হয়েছে। লোকটি বলে, আপনি কিছু জানেন না নাকি? এবি বলে, আমি তো এখানে নতুন, কিছু জানি না, একটু বলবেন? আমি ওনাদের বাড়িতেই ভাড়া থাকি। লোকটি বলে, ওই পরী একটা ডাইনি, ওই বাড়িতে থাকা ভাড়াটিয়ার ছোট্ট মেয়েটিকে সে চিবিয়ে খেয়ে ফেলেছে, পারলে ওই বাড়ি থেকে কেটে পড়ুন। তারা চলে যায়। নীলিমা পুতুলটি নেড়েচেড়ে দেখছিল আসলে পুতুলটাতে আছেটা কি। তখনই সেখানে পরী আসলে নীলিমা জানতে চায়, তুমি স্কুলে না গিয়ে এখানে কি করছো? পরী রেগে জাজালো কণ্ঠে বলে, মা আমার পুতুলটা দাও। নীলিমাও রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি জানি না তোমার পুতুল কোথায়। পরী রেগে বলে, বলছি তো পুতুলটা দাও। নীলিমা পুতুলটি দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই সেখানে এবি এসে জানতে চায় কি হয়েছে। নীলিমা নিজেকে সামলে নিয়ে বলে, কিছু না। এবি বলে, আমি আসলে একটু গরম মশলা নিতে এসেছিলাম। নীলিমা মশলা আনতে গেলে এবি পরীকে তার কাছে যেতে বললে পরী প্রচন্ড রাগী দৃষ্টি নিয়ে তার কাছে গিয়ে এবির হাতে খামচি বসিয়ে দেয়। নীলিমা মশলা নিয়ে আসলে, খুব মিষ্টি মেয়ে কিন্তু, বলে এবি চলে যায়। নীলিমা আর পরীর দেয়ালে ঝুলিয়ে রাখা একটি ছবি পড়ে যায়। নীলিমা দৌড়ে এসে ছবিটি হাতে নিয়ে ভাঙা কাছে হাত বুলায় আর মেয়ের দিকে তাকায়। অন্যদিকে এবি রান্না করছিল। নীলিমা দেখে পরী চেয়ারে বসে এক পা টেবিলের উপরে রেখে জিভ দিয়ে প্লেট চেটে কিছু খাচ্ছে। এবিও কিছু একটা বুঝতে পারে। পরের দিন পরী স্কুলের জন্য রেডি হয়ে টেবিলে বসে পুতুলটির দিকে তাকিয়ে চামিচ দিয়ে প্লেটে ঠক ঠক শব্দ করে। এটা দেখে নীলিমা জিজ্ঞেস করে,
কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? পরি তার হাতের কাছে থাকা গ্লাসটা নিয়ে নীলিমার দিকে ছুঁড়ে মারলে নীলিমার কপাল কেটে যায়। পরি যেন হুঁশে ফিরে আসে। নীলিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? এর মানে তার সাথে যা হচ্ছে এসবের কিছুই সে জানে না। রাতে এবির গোস্ট হান্টার যন্ত্রটি সিগন্যাল দিতে থাকে। তখনই সে দেখতে পায় পরি বাইরে যাচ্ছে। এবি যন্ত্রটি নিয়ে পরির পিছু করে। হঠাৎই যন্ত্রটিতে প্রচন্ড শব্দ হয়, আর পরীকে কোথাও দেখা যায় না। পরের দিন স্কুল থেকে ফেরার সময় পরিদের মহল্লার এক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সে প্রেগনেন্ট, কিন্তু সে বাচ্চাটি রাখতে চায় না, কারণ সে এখন বিয়ে করতে পারবে না। আর এই কথাগুলো পরি শোনে। এবি নীলিমার কাছে জানতে চায়, কপালে লাগলো কি করে? নীলিমা বলে, বাথরুমের দরজা বন্ধ করতে গিয়ে লেগে গেছে। এবি বলে, আমাকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি সবটা জানি। আপনার জন্য মেনে নেওয়া কঠিন, কিন্তু এটা সত্যি। পরীর এমন কোনো অসুখ করেনি যা ডাক্তার সারাতে পারে। নীলিমা তাকে ইগনোর করে দরজা বন্ধ করে দিতে নিলে এবি আটকে বলে, আজ রাতটা সাবধানে থাকবেন, বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়। রাতে মহল্লার সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। পরি সেটা বুঝতে পারে আর বিছানা থেকে উঠে যায়। আজ নীলিমা তাকে ফলো করে, আর এবিও। পরি পিছনে ঘুরে তাকালে দুজনেই লুকিয়ে পড়ে। মেয়েটির বয়ফ্রেন্ড বলে, বাচ্চাটা তো আমাদেরই, আর আমরা তো বিয়ে করবই, অ্যাবর্শনটা না করালে হয় না। কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয় না, আর তার মুড অফ করতে না বলে ছেলেটিকে চলে যেতে বলে। ছেলেটি চলে যায়। এদিকে নীলিমা আর এবি পরীকে হারিয়ে ফেলে। পরি মেয়েটির পিছন থেকে এসে গলায় তার পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এবি আর নীলিমা পরীকে খুঁজতে খুঁজতে সেখানে এসে মেয়েটির লাশ দেখে বুঝতে পারে এটি পরিই করেছে। কিন্তু পরি ততক্ষণে সেখান থেকে চলে গেছে। নীলিমা কান্না করতে থাকে। এবি তাকে বলে, আমরা যে সব জেনে গেছি এটা যেন পরি কিছুতেই জানতে না পারে। আর এখন কাউকে কিছু বলবেন না, এতে আপনার মেয়ের ক্ষতি হতে পারে, কারণ যা কিছু হচ্ছে তার কিছুই পরি করছে না, পরির শরীরকে ব্যবহার করে অন্য কেউ করছে। কাল আমি আপনাকে সবটা বলবো। পুলিশ এবিকে বলে, আগের দুটির কেস না হয় চাপা পড়ে গেছে, কিন্তু এটিকে কি করব? এবি বলে, আমি কেসটির খুব ক্লোজে চলে এসেছি, আপনাকে ভালো খবরই দিব। এর জন্য আমার আরেকটু সময় দরকার। পুলিশ অফিসার বলে, দিলাম আপনাকে সময়, এরপরও না হলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। এবি এই বাড়ির একটি রুমে এসে অনুভব করে খুন হওয়া প্রতিটা লোকের সাথেই পরি রয়েছে। নীলিমা রান্না করছিল। ফোনের রিং শুনে নীলিমা বাইরে গেলে পরি রান্নাঘরে ঢুকে আর গ্যাসের তার কেটে রাখে। নীলিমা চুলায় আগুন দিতেই যাবে, তখনই দরজার শব্দ শুনে দরজা খুলতে চলে যায়। দরজায় এবি নক করছিল। এবি নাকে শুকে বলে, আপনি কি গ্যাসের গন্ধ পাচ্ছেন? নীলিমা বলে, হয়তো ভুল করে অন করে চলে এসেছি। দুজনেই দৌড়ে রান্নাঘরে যায়, আর এবি গ্যাসের কাঁটা তার বের করে দেখায়, মানে সে বুঝতে পেরেই এখানে এসেছে। নীলিমা বলে, সত্যি করে বলুন তো আপনি কে? এবি বলে, বলবো। এরপর একদল তান্ত্রিককে এই বাড়িতে আসতে দেখা যায়। বাড়িতে পা রেখেই তান্ত্রিক অনুভব করতে পারে পরি তার বিছানায় বাঁকা হয়েও উল্টো হয়ে আছে। নীলিমা তাদের জন্য দান নিয়ে আসলে তান্ত্রিকের প্রদান চোখ বন্ধ করে পরীকে এই অবস্থায় দেখে বলে, আমরা এই বাড়ি থেকে দান নিব না, এই বাড়ির মাটি অপবিত্র হয়ে গেছে। নীলিমা কান্না করতে থাকে। এবি তাকে শক্ত হতে বললে নীলিমা চিৎকার করে বলে, পারবো না আমি শক্ত হতে, বলুন আপনি কে, আর কেন এসেছেন এখানে? এবি বলে, আমি রুমার দাদা। আপনাদের ভাড়াটিয়া রুমার বাচ্চা মেয়েটার যে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, আমি তার রহস্য উদ্ঘাটন করতেই এখানে এসেছি। সবাই রুমাকে পাগল ভাবলেও একজন প্যারাসাইকোলজিস্ট হিসেবে আমি তার কথাটা উড়িয়ে দিতে পারিনি। আর ওই বাচ্চা মেয়েটাকে পরীর ভিতরে থাকা অশুভ শক্তিই মেরেছে। নীলিমা চিৎকার করে বলে, সবই যখন জানেন তাহলে বাঁচাচ্ছেন না কেন আমার মেয়েটাকে? এবি বলে, দেখুন, আমি বিজ্ঞান দিয়ে অনেক কিছু প্রমাণ করতে পারি, কিন্তু রুখতে পারি না। তবে এই সব কিছু বন্ধ করার জন্য আমার সাথে আপনাকে এক জায়গায় যেতে হবে। এরপর তারা সেই তান্ত্রিকের কাছে আসে, যার কাছে এবি প্রসাদ চেয়েছিল। তান্ত্রিক বলে, ও প্রতিশোধ নিতে এসেছে, আর তিন কালের তিনজনকে মেরে এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। নীলিমা হাত জোর করে বলে, আপনি আমার মেয়েটাকে বাঁচান। তান্ত্রিক বলে, আমি তোর মেয়ের জন্য মহাযজ্ঞের আয়োজন করব,
আর লাল কাপড়ে বাঁধা কিছু একটা দিয়ে বলে, এটা ওই যজ্ঞের দিন তোর মেয়েকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবি। যখন ও দুর্বল হয়ে পড়বে তখন ওকে একটা ঘরে আটকে রাখবি। যজ্ঞের আয়োজন করা হয়। দুজন পরীকে টেনে এনে রশি দিয়ে বেঁধে দেয়। তান্ত্রিক মন্ত্র পড়ে জানতে চায় কে তুই, আর ওদেরকে কেন মারলি। পরী বলে, ওরা তো কেবল বলি, আসল কাজ তো এখন শুরু হবে। তান্ত্রিক জানতে চায়, তুই কার উপর প্রতিশোধ নিতে ফিরে এসেছিস। পরী নীলিমার দিকে তাকিয়ে বলে, মনে পড়ে। নীলিমা ভাবতে শুরু করে। আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। নীলিমার পঙ্কজ নামের একজনের সাথে সম্পর্ক ছিল। একদিন নীলিমা পঙ্কজের সাথে দেখা করে বলে, তার বাবা তাদের সম্পর্কে সব জেনে গেছে, আর তার বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। পঙ্কজ বলে, তুমি কি চাও। নীলিমা বলে, কি করে বলবো বাবাকে যে আমি একটা বেকারকে বিয়ে করতে চাই, যে এত বছরেও একটা কাজ জোগাড় করতে পারেনি, শুধু আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে গেছে। পঙ্কজ বলে, সব সিদ্ধান্ত যদি তুমি নিয়েই ফেলেছো, তাহলে আমাকে এখানে ডাকার মানে কি। নীলিমা বলে, যাতে তুমি আর আমার পিছু না করো, আমাকে ভুলে যাও, এটা আমাদের দুজনের জন্যই ভালো। বলে সে চলে যায়। সিন প্রেজেন্টে আসে। আর পরি বলে, এটা সত্যি ছিল না। বলে সে নিজে বলতে শুরু করে। আসলে নীলিমা তখন প্রেগনেন্ট ছিল, আর তার বাবা ডক্টরকে টাকা দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে নীলিমাকে আবিরের সাথে বিয়ে দেয়। পরি বলে, আর ওরা নতুন করে একটি বাচ্চা নেয়। তাহলে আমি কি ক্ষতি করেছিলাম, আমাকে কেন মেরে ফেলা হলো। তার মানে এটা নষ্ট করে ফেলা সেই বাচ্চাটির আত্মা। নীলিমা বলে, আমার কিছুই করার ছিল না। এটা না করলে বাবা পঙ্কজকে মেরে ফেলতো। পঙ্কজকে বাঁচাতেই আমাকে এটা করতে হয়েছে। তান্ত্রিক বলে, যে যাই পাপ করুক, তার শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর রয়েছে। তুই কে। তুই তো একটা ভ্রূণ মাত্র, যে অন্যের শরীর ছাড়া অচল। তুই পরীকে ছেড়ে দে, না হলে আমি তোকে ছাড়বো না। আত্মাটি বলে, ছাড়বো না। আমি ওকে মারবো, আর মাকেও মারবো, তাহলেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। তান্ত্রিক পরীর কাছে গিয়ে মন্ত্র পড়া একটি পাথর তার কপালে চেপে ধরে। পরী শূন্যে ভাসতে থাকে, আর তার ভিতর থেকে শয়তানি আত্মা বেরিয়ে আসে। পরী পড়ে যেতে নিলে নীলিমা তাকে ধরে নেয়। পরী সুস্থ হয়ে যায়। এবি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার সময় এবি অনুভব করে, মুভির শুরুতে চাদর পরে ফলো করা সেই লোকটা আসলে পঙ্কজ ছিল। আর সে পরীর মাথায় হাত বুলানোর সময় পরীর চুল নিয়েছিল। আসলে নীলিমাকে হারিয়ে পঙ্কজ সেদিন আত্মহত্যা করতে গিয়েছিল। তখন এক তান্ত্রিক এসে বলে, যে তোর টাকা নেই বলে তোর বাচ্চাকে রাখতে চায় না, তাই তাকে মেরে অন্য কাউকে বিয়ে করলো, তার জন্য তুই প্রাণটা দিচ্ছিস। পঙ্কজ হাত জোর করে বলে, আমি প্রতিশোধ নিতে চাই, আমাকে পথ দেখাও। এরপর পঙ্কজ সেই তান্ত্রিকের কাছে কালো জাদু শিখে পরীর চুল নিয়ে তার উপর কালো জাদু করে। এই টুইস্ট রিভিলের মাধ্যমেই গল্পটি শেষ করা হয়। তো এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর যাবার আগেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।